নাজমুল হাসান পাপন পালিয়েছেন, তবে রেহাই পাবেন না। ফারুকের নিয়োগের রহস্য জানালেন ক্রীড়া উপদেষ্টা। লক্ষ্য আবুধাবি টি10-এর অধরা ট্রফি। সাকিব, রাশিদের মতো তারকাদের নিয়ে বাংলা টাইগার্স সাফল্য পাবে কি? শতভাগ ফিট থাকার পরও জিকোকে জাতীয় দলে খেলার না কাবরেরা। চরমে উঠেছে খেলোয়াড়ের সঙ্গে কোচের দ্বন্দ্বটা। বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে পেরুর বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ব্রাজিলের সামনে উরুগুয়ের পরীক্ষা। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশের ক্রীড়াঙ্গন পতিত সরকারের সাথে যেখানে বিদায় নিয়েছে দুর্নীতি আর অপশাসন, তবে 5 অগাস্টের পর দেশের ভেঙে পড়া স্পোর্টস সেক্টরকে চাঙ্গা করতে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা, পরিচালকদের বড় একটা অংশের না থাকা, সাথে বোর্ড প্রেসিডেন্ট ইস্যুতে জল্পনা। অবশেষে কিভাবে সব সমাধান করলেন তা ৭১কে জানিয়েছেন আসিফ মাহমুদ। ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব জানাচ্ছেন পার্থ মনিক। গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদ, কিন্তু গত 16 বছরে এই আইনসভা গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতীক হতে ব্যর্থ। এই সিঁড়ি ধরেই জাতীয় সংসদে উঠেছেন নাজমুল হাসান পাপন, সালাম মুর্শেদিরা, কিন্তু বাংলাদেশের ক্রিকেট, ফুটবল কোনোটাই বিশ্বমঞ্চে উঠে দাঁড়াতে পারেনি। রাজপথের সংগ্রাম, সহস্র শহীদের আত্মত্যাগের পর দেশের হাল ধরা নতুন প্রজন্ম দেখাচ্ছে লাল সবুজের প্রকৃত স্বপ্ন। সেই স্বপ্নে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অবস্থানটা কোথায়? সব প্রশ্নের উত্তর ৭১কে জানাবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমি যখন দেখছিলাম যারা আছেন দায়িত্ব নেওয়ার মতো, আপনারা জানেন অনেক সাবেক ক্রীড়াবিদ যারা এই জায়গায় দায়িত্ব নেওয়ার মতো ছিলেন, অনেকেই দেশের বাইরে সেটেলড হয়ে গেছেন। তো আমি খোঁজ নিতে গিয়ে দেখলাম কেউ অস্ট্রেলিয়ায় আছেন, কেউ আমেরিকায় আছেন। বর্তমান ক্রিকেটের সাথে তাদের একটা গ্যাপ হয়ে গিয়েছে, প্রায় 20 বছরের মতো একটা গ্যাপ হয়ে গেছে। তো নতুন করে সে যে ইনস্টিটিউশনাল যে মেমোরির ব্যাপারটা আছে, তারপর আমার মনে হয়েছে যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটির দিক থেকে ফারুক আহমেদ, এবং তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও আগে ছিলেন, সিলেকশন বোর্ডে ছিলেন, জাতীয় দলের অধিনায়ক ছিলেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো কোনো আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ারকে সভাপতি হিসেবে পায়নি। মানে এটা আমি জানার পর একটু অবাকই হয়েছে যে সবসময় এই পোস্ট একটা পলিটিক্যাল পোস্ট হিসেবে ছিল। আমি মূলত প্রথমেই বিসিবির কনস্টিটিউশনটা পড়ার চেষ্টা করেছি, কারণ বারবার কথা ছিল যে আমরা কোনো উদ্যোগ নিলে ব্যান খাওয়ার একটা ব্যাপার আছে। তো আবার এটাকে অনেকে একটা ভয় হিসেবে ব্যবহার করার চেষ্টা করে নিজেদেরকে সেভ করার জন্য। তো কনস্টিটিউশনটা আমি পড়ার চেষ্টা করেছি, এবং সেই অনুযায়ী আরও যারা ক্রীড়া সংশ্লিষ্ট ছিল বিভিন্ন সময় বিসিবিতে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের সাথেও কথা বলছিলাম, এবং সাবেক খেলোয়াড়দের সাথেও কথা বলছিলাম যে কীভাবে বিসিবিটা পুনর্গঠন করা যায়। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে আমরা বিসিবিতে পরিবর্তনটা এনেছি। আমরা অনেকগুলো, যেমন কনস্টিটিউশন রিফর্মের একটা কমিটি বিসিবি করেছে, যেটা আমাদের একটা বিসিবির কাছে চাওয়া ছিল। আর ক্রীড়া সার্বিক উন্নয়ন তো ফারুক ভাই আছেন, ফাহিম ভাই আছেন, ওনারা এটাতে এক্সপার্ট, আমি এক্সপার্ট না। আমি দায়িত্বটা এক্সপার্টদের হাতে তুলে দিয়েছি, বাকিটা ওনারা কতটুকু সফল হতে পারেন। বিসিবিকে বলা হয়েছে ওনারা এক্সটার্নাল অডিট করছেন, এবং যেখানে সেখানে দুর্নীতি হয়েছে আমাদের দিকে একটা নির্দেশনা হচ্ছে সেগুলোর আইনি ব্যবস্থা নেওয়া। যেখানে যেখানে অর্থ লোপাট হয়েছে সেগুলোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিসিবিকে আমরা আমাদের দিক থেকে পরামর্শ দিয়েছি। পার্থ মনিক, ৭১। অধরা ট্রফি পেতে এবার বেশ শক্ত দল গড়েছে বাংলা টাইগার্স। আবুধাবি টি10 লিগে টাইগার্স জার্সিতে একসাথে খেলবেন সাকিব আল হাসান ও রাশিদ খান। তবে ব্যাটিং অর্ডার নিয়ে মধুর সমস্যা টিম ম্যানেজমেন্ট। দলটার শতাধিকারী জাফির ইয়াসিন বলছেন নামি দামি উইলোবাজ থাকায় ব্যাটিং অর্ডার ঠিক করাটাই কঠিন হয়ে যাবে। সাইফুল রূপকের রিপোর্ট।
সাকিব রাশিদ এক দলে, প্রতিপক্ষ কিভাবে রান উঠাবে ওদের বলে? বাংলাদেশ আফগানিস্তান দুই দেশে ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা বাংলা টাইগার্সের জার্সিতে। আবুধাবি টি10-এর অন্য দলগুলোর ব্যাটারদের ঘাম ছুটে যাওয়ার কথা। দুর্দান্ত দুই স্পিনার সাকিব আল হাসান, রাশিদ খান আপনাদের টিমে, আর দুজনকে একসাথে পাওয়াটাও তো সৌভাগ্যের ব্যাপার এবং দুজনে 4 ওভার ভাইটাল রোল প্লে করতে পারে। I think we are the only team যেখানে হচ্ছে basically we have got a proper leg spinner, a very good left arm spinner, and at the same time we have got two off spinner. One is Liam Livingstone, the other one is লিয়াম হি ক্যান বোল লেগ স্পিন অলসো। he can bowl leg spin as well. So আমাদের যে সেট অফ স্পিনার্স আছে, I think in the whole tournament কোনো টিমের এত ভালো লাইন আপ নাই. Even if I don't think they have so many options. এটার মানে মাথার খেলাটা কে খেলেছে ড্রাফটে বা প্লেয়ার কালেকশনে? Initially প্রথমে যখন obviously we had our options for direct signings, so we were making the team from last 6 months. So ওইখান থেকে কোন প্লেয়ার অ্যাভেলেবেল, কখন কে অ্যাভেলেবেল, তো ওইখান থেকে আমরা প্ল্যান করছিলাম ইনিশিয়ালি যে ইফ ইউ হ্যাভ লাইক দিস 3 সেট অফ স্পিনার্স, ইটস নট নেসেসারি যে লেটস সে লেফট আর্ম স্পিনার প্রত্যেকদিন 2 ওভার করবে বা অফ স্পিনার প্রত্যেকদিন 2 ওভার করবে। এখন যদি এই মুহূর্তে লেফট আর্ম লাগে আমরা লেফট আর্ম ইউজ করবো, আমাদের যদি অফ স্পিন লাগে আমরা অফ স্পিন ইউজ করবো, আমাদের যদি লেটস সে লেগ স্পিন লাগে লেগ স্পিন ইউজ করবো। সো দ্যাট ওয়াজ দ্য মেন্টালিটি ইনিশিয়ালি। আবুধাবি টি10-এ এখনো তার আপনারা ফাইনাল খেলতে পারেনি, এবার যে টিমটা মনে হচ্ছে যে স্বপ্ন দেখা যায়। হ্যাঁ, obviously I think we have set of players যারা হচ্ছে they have got the championship mentality. Let's say Liam Livingstone, Rashid Khan, Shakib Al Hasan, Dinesh Karthik, and then Iftikhar Ahmed, Zazai. So these are the kind of players যারা হচ্ছে এই ফরম্যাটটা অনেক দিন ধরে খেলে আসতেছে, and they know how to win the games. And আমি বিশ্বাস করি আমাদের টিমে এবার 11 জন আর 11 জনই হচ্ছে ম্যাচ উইনার. At any moment of time anybody can change the game. Obviously the other teams are very good as well. If you look, কখনো কখনো মনে হবে না যে ব্যাটিং অর্ডার আগে পাঠাবেন কাকে পরে পাঠাবেন? it becomes very tough for us to go and say to the player that bhai you gotta go in 1 down, 2 down, 3 down, 4 down. So and obviously I think in T10 one of the most interesting thing is যে প্রথম 4 জনই ব্যাটিং পায় আসলে, এরপরে তেমন they don't get chances. সেই 4 জনের মধ্যে আপনি কাকে কাকে ব্যবহার করতে চান? হ্যাঁ, আমি at the moment obviously we are thinking of using Zazai, Shahzad, Livingstone, Shanaka, Iftikhar. And then after these 5 I think we will have Shakib Al Hasan and Rashid Khan for the finishing. So both of them can probably finish the game যদি তাদের পর্যন্ত যাই, but I think these are the top 5 যারা হচ্ছে I would prefer. হ্যাঁ, শাকিব ভাইকে মাঝে মাঝে আমরা in terms of matchups let's say we have got হ্যাঁ লেফট রাইট কম্বিনেশন একটা জিনিস, যদি অপোজিট টিমে লেফট আর্ম স্পিনার অনেক থাকে বা স্পিনার অনেক থাকে we can probably send শাকিব ভাই 1 down as well. 21 নভেম্বর থেকে শুরু হচ্ছে আবুধাবি টি10 লিগের নয়া এডিশন। সাইফুল রূপক, 71। মালদ্বীপের বিপক্ষে 2টি ফিফা প্রীতি ম্যাচের ক্যাম্পে সঙ্গে ছিলেন পাক্কা 12 দিন, কিন্তু সাফ সেরা গোলকিপার জিকোর সঙ্গে কথাই বলেন না হেড কোচ হাভিয়ার কাবরেরা। শতভাগ ফিট থাকার পরও জাতীয় দলে খেলায় না, খেলোয়াড়ের সঙ্গে কোচের ঘোরতর দ্বন্দ্ব। তবে কি অদৃশ্য সিন্ডিকেটের কবলে বাংলাদেশ জাতীয় ফুটবল দল? বাফুফে কি সেই খবর রাখে? মেহেদী নাইমের সাথে অব্যক্ত কষ্টের কথা ভাগাভাগি করেছেন আনিসুর রহমান জিকো। আপনি 23 জন স্কোয়াডে ছিলেন, কোচ এই সময় আপনার সঙ্গে কয়বার ডেকে কথা বলেছেন নিজ থেকে? একবারও কথা বলে নেই। ধরেন আমি যখন সাফের ব্যাচগুলো গেছি তখন এর আগে আমার সাথে অনেক কথা হইতো, অনেক কথা বলতো, কিন্তু এখন আর কথা বলে না। আমার মনে হয় কেন জানি ইগনোর করে আমাকে। সাবজয়ী মেয়েদের সঙ্গে হেড কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব মিডিয়ায় আসে, কিন্তু দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারের সঙ্গে হেড কোচ হাভিয়ার কাবরেরা একটা গোটা সিরিজেই কথা বলে না। বাফুফে কি সেই খবর রাখে? কোচ অন্যান্যবার কথা বলে, এবার তো দেখি আমার সাথে কোনো কথাই হয় নাই ক্যাবরেরার সাথে, বা ও আমাকে আলাদাভাবে কোনো কিছুই বলে নেই। আনিসুর রহমান জিকো 2020 সালের 13 নভেম্বর বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে বাঁচিয়েছেন বহু ম্যাচ, কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনায় সব তোলপাড়, যেটা সবার জানা। এরপর এক সময়ের অটো চয়েস জিকোকে হেড কোচ হাভিয়ার কাবরেরা 3 নম্বর গোলকিপার মনে করে প্রকাশ্যে গণমাধ্যমে বলেছেন। শেষ ভুটান সিরিজে তো দলেই রাখেননি। আপনি কি ফিজিক্যালি সম্পূর্ণ ফিট আছেন? আমি যদি ফিট না হই তাহলে আমাকে ন্যাশনাল টিমে টাকার দরকার কি? তাহলে আমার ক্লাবও রাখতো না। আমার জায়গায় আমি 100% ফিট। আমরা জানি যে একটা অঘটন ঘটেছে, সেটার জন্য আপনারা ক্ষমাও চেয়েছেন এবং সেখান থেকে অনেকে দারুণভাবে কামব্যাক করেছে এবং তার সাথে কথাও হচ্ছে। সবার সাথেই সম্পর্ক ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার সঙ্গে কেন হচ্ছে না?
এটাই তো বুঝতেছি না আমি হচ্ছে অন্যরা সুযোগ পাইছে খেলতেছে আমি এখনো সুযোগ পাই নাই। সম্প্রতি ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংসের হয়ে একাধিক ম্যাচ খেলে আসেন জিকো। কিংসের কোচ নুরুজ্জামান নয়নের কাছে জানতে চাই জিকোর পারফরম্যান্স সেখানে কতটা আপ টু দ্য মার্ক ছিল। আপনি কি মনে করেন যে সে আসলে যোগ্য না? কারণ সম্প্রতি সে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে এসেছে, সেখানে তার পারফরমেন্স কেমন ছিল? না, ডেফিনেটলি একটা কোচ যখন একটা প্লেয়ারকে পিক করে তো তার পারফরমেন্স দেখেই পিক করে, এবং আপনি জানেন যে এএফসি চ্যালেঞ্জ লিগে জিকো একটু অন্যরকম, অনেক দিন পরে একটা ভালো কিছু ম্যাচ খেলেছে। সো ডেফিনেটলি তার যোগ্যতা দিয়ে সে ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছে। এই এক বছরে জিকো নিজেকে ভেঙে চুরে গড়ার চেষ্টা করেছেন। মিতুল মার্মা কোচের দৃষ্টিতে বর্তমানে সেরা গোলকিপার হলেও জিকোর বিশ্বাস জাস্ট একটা ম্যাচ খেলতে পারলেই নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট। আমার এখন কনফিডেন্স লেভেলটা আমি মনে করি আগের মতোই আছে। যদি আমি ম্যাচে খেলতে পারি ন্যাশনাল টিমে আমি আমার 100%টা দিয়ে আমি আগের জায়গায় ফিরে আসবো। প্রতিটা খেলোয়াড়ের জীবনেই উত্থান পতন আছে, তবে অদৃশ্য দ্বন্দ্বের জন্য যদি ক্যারিয়ারের মূল্যবান সময় নষ্ট হয় তবে সেখানে হতাশা থেকে আসতে পারে অবসরের ঘোষণা। বিল্ড আপ ফুটবলটা শুরু করি। মেহেদী নাইম, ৭১। আজই কি আর্জেন্টিনার হাতে মিলবে বিশ্বকাপের টিকিট? লিওনেল মেসি কি পেয়ে যাবেন আরও একটা হ্যাট্রিক? ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ধুঁকতে থাকা পেরুকে স্বাগত জানাবে আর্জেন্টিনা। খেলা শুরু বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়। কোহিনুর গনার প্রিভিউ রিপোর্ট। লিওনেল মেসি হয়তো ভাবছেন, কারণ খুঁজছেন, কেন এই ছন্দপতন, কেন বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে তাদের সেই সেরা ফর্ম। বিশ্বকাপ বাছে টেবিলের চূড়ায় আর্জেন্টিনা, তবে গেল ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা বিধে আছে গলার কাটার মতো। হার এসেছে কলম্বিয়ার বিপক্ষেও, ভেনেজুয়েলার বিপক্ষে ড্র। বাকি যে জয়গুলো এসেছে সেগুলো যে স্বস্তির তা বলার উপায় নাই। ঘরের মাঠে এই একটা জয় আলবিসেলেস্তারা খুঁজে পেতে পারে তাদের হারানো মোমেন্টাম। টেবিলের তলানিতে থাকা পেরুকে হারালে 22 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার হাতে চলে আসবে 2026 বিশ্বকাপের এন্ট্রি কার্ড। বিশ্বকাপ বাছাই আর দলটা যদি হয় পেরু, তবে মেসি বাহিনীই সেরা। বিশ্বকাপ বাছাই পেরুর বিপক্ষে শেষ 18 ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে শেষ 4 ম্যাচে কোনো গোল হজম করেনি দলটা। অন্যদিকে বিশ্বকাপ বাছাই শেষ 12 ম্যাচে পেরুর জয় 1-তে। এই 12 ম্যাচের 9টিতে গোল করতে ব্যর্থ হয়েছে এই দলটা। আর অ্যাওয়েতে শেষ 4 ম্যাচে পেরু দেখেছে হারের মুখ। একবিংশ শতাব্দীতে আর্জেন্টিনাকে আর হারাতে পারেনি পেরুভিয়ানরা। পেরুর বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ইনজুরির হানা, ছিটকে গেছেন একসাথে 5 জন। ডিফেন্স নিয়ে চিন্তায় লিওনেল স্কালোনি, ক্রিশ্চিয়ান রোমেরো, মলিনা আর তাগলিয়াফিকো। প্যারাগুয়ের বিপক্ষে থাকলেও এই ম্যাচে ইনজুরি এই ট্রায়োকে বসিয়ে দিয়েছে সাইড বেঞ্চে। দলে ফিরছেন মন্তিয়াল আর মেদিনা। স্বস্তির জায়গাও আছে, খেলছেন এলান ট্যান। পেরুর বিপক্ষে এই বিশ্বজয়ী খেলতে চলেছেন ক্যারিয়ারের 191 নম্বর ম্যাচ। ইনজুরির কারণে ম্যাচ মিস করলেও বিশ্বকাপ বাছাই বেশ ভালোই ফর্মে লিওনেল মেসি। 8 ম্যাচে 6 গোল, অ্যাসিস্ট 2টা। বলিভিয়ার বিপক্ষে আছে হ্যাট্রিক। এই সময়ে লিওর পক্ষে শতভাগ ফিট থাকা কঠিন, এটা আমার কাছে নরমাল। তবে দলে তার থাকাটাই সবচেয়ে বড় কথা। এই ম্যাচে ছেলেরা খুব সতর্ক থাকবে। আশা করি জয় দিয়েই বছরটা শেষ করবে। বছরটা টপসি টার্ভি হলেও শেষ ম্যাচটা জিতে বিশ্ব চ্যাম্পিয়নরা ফিরবে, কারণ শেষ ভালো যার সব ভালো তার। কোহিনুর কণা, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।